দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসি এর সাবেক প্রেসিডেন্ট ও ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান। আমরা কথা হচ্ছি তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। শুরুই করতে চাই, ওভারঅল ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন দেখছেন? আমার মনে হয় যে আমরা এইমাত্র যে নিউজ ফ্ল্যাশ দেখলাম, সেখান থেকে কিন্তু বের হয়ে আসছে যে এভরিথিং ইন্ডিকেট ইজ ভেরি গুড। আর দ্য প্রবলেমটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, রাইট? আমি যদি বলি যে এনবিআর চেয়ারম্যান কিন্তু নিজেই বলেছেন তরুণদের জন্য কিন্তু এখন সময়, গুড কজ। কারণ বিকজ আমরাও বলি যে আসলে তরুণরা যদি লিড না দেয় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ বেশিদের এগিয়ে আসবে না। এখন ওনার এই বক্তব্যটা আসলে কতটুকু ইমপ্লিমেন্টেবল, কেমন যদি আমরা আজকে ওনার এই কথার পরে কালকে দেখি বা এক মাস পরে দেখি যে উনি তরুণ উদ্যোক্তাদের নিয়ে বসছেন, ওনাদের সাথে কথা বলছেন এবং ওনার যারা নীতি নির্ধারণী আছে তাদেরকে পলিসি মেক করার জন্য বলছেন, যাতে তরুণ উদ্যোক্তারা আসলে কোনোভাবে বিব্রত না হয়, তাদেরকে যাতে ট্যাক্সের হ্যাসেলে পোহাতে না হয়, ভ্যাটের হ্যাসেলে পোহাতে না হয়, তাদের জন্য একটু সহজ করে দেওয়া হয়, তাদেরকে একটু রিবেট দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা বুঝবো যে আসলে ওনার এই উদ্যোগটা কিন্তু ডেফিনেটলি প্রশংসনীয়। কিন্তু এখন এই কারণে আমরা বলবো যে আমাদের দেশে আবার দ্বিতীয়টা তো এসে দেখেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, সেটাকে যথাযথভাবে ইমপ্লিমেন্ট করার জন্য যে অধিদপ্তরের ডিজি বা অধিদপ্তর কিন্তু গণশুনানিতে তারা বলছে এই ব্যাপারে তারা কাউকে ছাড় দেবে না। ইজ ভেরি ভেরি পজিটিভ ইন্ডিকেশন। বাট এগেইন আই শুড সে দ্যাট ইজ ইট রিয়েলি এফেক্টিভ? কারণ আপনি লক্ষ্য করে দেখেন যে ঢাকা শহরে কি পরিমাণ আমরা মানে কি বলে মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা খাচ্ছি, নিচ্ছি, ব্যবহার করছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইটা আমরা ভোক্তা অধিকার আইন এবং এই ডিপার্টমেন্ট সবকিছু মিলে কিন্তু এটা অনেক দিন থেকে কিন্তু আমরা জানি। আমরা জানি যে আপনার ক্যাব কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা কিন্তু অনেক সোচ্চার এবং কিন্তু আলটিমেটলি কিন্তু এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন খুব কম। ওই মাঝে মধ্যে দেখা গেল একটা ভ্রাম্যমাণ আদালত যাচ্ছে, তারা তাদের মতো করে জরিমানা করে দিয়েছে, 1 ঘন্টা পরে আপনি ওখানে গিয়ে দেখবেন যে আবার সেখানে তারা বিক্রি করছে। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আইনের যথাযথ ব্যবহার হচ্ছে না। আপনি লক্ষ্য করেন যে বাংলাদেশের একটা লোকই যখন বাইরে ভ্রমণে যায় তার ফ্যামিলির সাথে, সে কিন্তু ম্যাক্সিমাম প্রসাধন সামগ্রী সে বাইরে থেকে কিনে নিয়ে আসার চেষ্টা করে। কেন? তার ভিতরে একটা মনের একটা হচ্ছে যে আমি যদি ঢাকা শহর থেকে আমি প্রসাধনী সামগ্রীগুলি কিনি তাহলে নিচ্ছে এটা মেয়াদ উত্তীর্ণ বা তাহলে হয়তো কোনো একটা মানে কি বলা যায় যে অপ্রয়োজনীয় বা একটা ইলিগালি তৈরি হয়েছে। কিন্তু বাইরে থেকে তার কনফিডেন্স লেভেলটা হাই যে না, দেশের বাইরে এটা হয় না, কারণ এদের আইনগুলো এত সিরিয়াসলি ইমপ্লিমেন্ট হচ্ছে যেটা কোনোভাবে হইতে পারে না। তার মানে আমি যেটা মনে করি যে আসলে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো, সরকারের আলটিমেটলি ইনিশিয়েট ভালো, কিন্তু ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি পুয়ার, যেটা আমরা বারবারই বলি আইনের প্রয়োগ। জি জি জি। অর্থমন্ত্রী কি বলেন যে বিমা খাত একটা বড় শিল্প, ইটস ট্রু। আপনি ইউ ক্যান ইমাজিন যে বিমা শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তারা কি পরিমাণ তাদের রিজার্ভ মানে, দ্যাটস সিম্পলি আনবিলিভেবল। এবং ইভেন বিমা খাতের কিন্তু আমরা জানি যে আমরা যে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কিন্তু পদ্মা ব্রিজে তারা ফাইন্যান্স করার জন্য তারা কিন্তু প্রস্তাব দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীকে। তার মানে তারা বুঝতেই পারেন যে তাদের অবস্থানটা কোন পর্যায়ে। এখন এই যে পদ্মা ব্রিজের জন্য তাদের যে অর্থায়নের যে প্রস্তাবটা ছিল, আমি যদি মনে করি এটাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, ঢাকা শহরের ট্রাফিক জ্যামের জন্য, ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে কিভাবে, কারণ আপনি লক্ষ্য করে দেখুন যে আমরা আমাদের খুব বেশি দূরে না, আমরা থাইল্যান্ডের কথা বলি, আমরা মালয়েশিয়ার কথা বলি, ছোট্ট দেশ, মাত্র জনসংখ্যা আমাদের কত কম, 2.5 কোটি জনসংখ্যা। সেখানে আপনার গাড়ির সংখ্যা হলো 3 কোটির উপরে, লোক হলো 2.5 কোটি, গাড়ির সংখ্যা হলো অনেক বেশি। তার কারণে মাথা পিছু গাড়ির সংখ্যা কিন্তু 1+1 এর উপরে। তারপরেও তারা আর আমাদের লক্ষ্য করে দেখেন যে 17 কোটি বা 16.5 কোটি লোকেরা আমাদের কিন্তু গাড়ির সংখ্যা ইজ ভেরি ফিউ। বাট তারপরে দেখেন গাড়ি নিয়ে রাস্তায় আমরা বসে থাকি। আপনার এই প্রোগ্রামে আসার সময় জানি না যে আসলে আমি আশায় পৌঁছাতে পারবো, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমার এই যে একটা ইকোনমিতে কিন্তু আসলে অনেকগুলো গুড ইন্ডিকেশন কিন্তু আছে। এখন এই ইন্ডিকেশনগুলো এখন যদি অর্থমন্ত্রী যখন বলো যে বীমা শিল্প একটা বৃহৎ শিল্প এবং তাদের কিন্তু আলটিমেটলি রিজার্ভ এবং সবকিছু মিলে তারা কিন্তু একটা বৃহৎ অবস্থা, তাদেরকে যদি বলা হয় যে তোমাদের এই রিজার্ভ উদ্ধৃত টাকাটা তোমরা ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করো, সেখানে তোমরা দরকার হলে টোল আদায় করো, সেখানে দরকার হলে কিছু ভ্যালু এডিশন করো, প্রয়োজন হয় যদি রোডগুলোকে বাড়ানো হয় তাহলে সেখানে কিন্তু যারা গাড়ি প্রয়োগ করছে তাদের উপরে কিন্তু অলরেডি কিন্তু গাড়ির উপরে ইম্পোজ করা আছে। আমি এটা বলা উচিত না যে আরো গাড়ির উপরে ট্যাক্স বসানো হোক, কারণ এক একটা গাড়ি ইম্পোর্ট করার জন্য কি পরিমাণ ট্যাক্স দিতে হয় সেটা কিন্তু অকল্পনীয়। একটা ভারতে একটা গাড়ি ন্যানো গাড়ি কেনার জন্য আপনাকে খরচ করতে হয় মাত্র 1.5 লাখ রুপি, আর আমার সেই একই গাড়িটা আমি ঢাকা শহরে কিনতে হচ্ছে আমাকে 9 লাখ টাকা, 8 লাখ টাকা। তার মানে একই, এটা তো শুধু ন্যানো গাড়ির কথা আমি বললাম, আপনি অন্য গাড়িগুলির কথা চিন্তা করে দেখেন যে এমন অনেক গাড়ি আছে। আমি যদি কস্টলি গাড়ির কথা বলি, সরকার কস্টলি গাড়িকে ডিসকারেজ করে, দ্যাটস ভেরি গুড। আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি যে যারা কস্টলি
গাড়ি ব্যবহার করবে, তারা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েই তারা ব্যবহার করে। বাট আপনি কি জানেন কতজন লোক বাংলাদেশের নাগরিক জানেন যে একটি লেক্সাস 570 গাড়ি যদি ঢাকা ইম্পোর্ট করতে তাকে 6 crore টাকা তাকে ট্যাক্স দিতে হবে। একটি যদি ল্যান্ড ক্রুজার, আপনি যদি একটি জেডএক্স মডেলের গাড়ি ঢাকায় নিয়ে আসেন, আপনাকে 3 কোটি টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে আপনি লক্ষ্য করে দেখুন ঢাকায় কিন্তু এই গাড়ির সংখ্যা কিন্তু কম না। তবে কতগুলো গাড়ি ঢাকাতে আসছে, এবং এই যে ট্যাক্সটা আদায় হচ্ছে, এটা কিন্তু গাড়ি থেকে যে ট্যাক্সটা আদায় হচ্ছে, এই ট্যাক্সটা যদি এনবিআর এবং সরকার যেটা সার্কুলেশন দিয়ে বলে দেয় যে আমরা গাড়ি থেকে যে ট্যাক্সটা আদায় করছি, এই টাকাটা আমরা সম্পূর্ণভাবে ইনফ্রাস্ট্রাকচার খাতে ব্যয় করবো। তার লাভ কি দাঁড়াচ্ছে? আপনি লেক্সাসের উপরে বসান না। আমি বলবো যে লেক্সাস 6 crore টাকা দিয়ে নিয়ে আসার মতো সামর্থ্যবান লোকের সংখ্যা ঢাকা শহরে কম নাই। তাহলে কি দাঁড়াবে? এখন গাড়ি আসছে না, এখন কিন্তু বছরে 2টা বা 3টা গাড়ি আসছে। আপনি রাস্তাগুলোকে যখন প্রশস্ত করে দিবেন, তখন ঢাকা শহরে এই ট্যাক্স দিয়ে আপনি দেখবেন 400 গাড়ি ঢুকে গেছে। তাহলে আমি 400 গাড়ি যদি ঢুকে যায়, তাহলে আপনি দেখেন 2400 কোটি টাকা আপনি শুধু একটা গাড়ি থেকে আপনি ট্যাক্স আদায় করতে পারেন। তাহলে এই ট্যাক্স দিয়ে আমি মনে করি ঢাকা শহরকে বা সারা বাংলাদেশকে ঢেলে সাজানো সম্ভব। তো এই জন্য বলছি যে বাংলাদেশের ইন্ডিকেশন, যদি আপনি আমাকে জিজ্ঞেস করছেন, ইন্ডিকেশন ইজ আনবিলিভেবল পজিটিভ, বাট দ্য প্রবলেমটা হচ্ছে আসলে এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন, বা আমরা যেটাকে সহজ ভাষায় বলি, কমন ভাষায় বলি, গুড গভর্নেন্স। একটু নতুন উদ্যোক্তা তৈরির বিষয়ে যেতে চাই। আপনি যখন ঢাকা চেম্বারে ছিলেন, আপনার হাত ধরেই কিন্তু 1000 উদ্যোক্তা তৈরির আমার এখনো মনে আছে, সেগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। এই জায়গাটার এখন অবস্থা কেমন আছে? ওয়েল, এটা কিন্তু আমি মনে করি যে আমি অফকোর্স বলবো যে আমি খুবই সাকসেসফুল। তার কারণ হচ্ছে আমার যে টার্গেটটা ছিল, সরকারি লেভেল, বেসরকারি লেভেল, প্রত্যেকটা সেক্টর থেকে এই ব্যাপারে সবাই এগিয়ে আসবে। কারণ বাংলাদেশের ইকোনমি সাস্টেনেবল, আজকে আপনার টিভি চ্যানেলে বসে কথা বলছে, এটাও কিন্তু একজন উদ্যোক্তারই কিন্তু আলটিমেটলি রান করা প্রতিষ্ঠান। তো সেখানে আমরা কিন্তু ঢাকা চেম্বার থেকে যে উদ্যোগটুকু নিয়েছি, সেটা কিন্তু এখন একটা চলমান প্রক্রিয়া। কারণ এটা কিন্তু আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর এই 2i প্রকল্প থেকে কিন্তু এখন উদ্যোক্তা তৈরির ব্যাপারে প্রজেক্ট নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে, ব্যাংকগুলোকে সার্কুলেশন দেওয়া হচ্ছে। ইভেন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যে এন্টারপ্রেনারশিপের উপরে কোর্স চালু করেছি। সেখানে আমরা অতিমধ্যে স্কলারশিপ দেওয়ার জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশে আর ইউ নেক্সট স্টার্টআপ নামে আমরা একটি স্কলারশিপ ইন্ট্রোডিউস করেছি। যারা সত্যিকার অর্থে উদ্যোক্তা হতে চায়, তার হয়তো আর্থিকভাবে তার সামর্থ্য নাই, কিন্তু উদ্যোক্তা তার মানসিকতাটুকু আছে, তার চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতাটুকু আছে, কিন্তু তার আসলে সামর্থ্য নাই, ব্যাংকে যাওয়ার মতো তার অবস্থা নাই, পড়াশোনা করার মতো অবস্থা নেই। তাদেরকে আমরা সম্পূর্ণ বিনা পয়সায় কিন্তু উদ্যোক্তাদেরকে আমরা পড়াচ্ছি। কারণ আমরা এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এই কারণে নিচ্ছি, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস, এবং আমার সাথে সবাই একমত হবে যে আসলে বাংলাদেশে যদি উদ্যোক্তা বেশি পরিমাণে তৈরি হয়, তাহলে বাংলাদেশে একজন লোক বেকার থাকবে না। বাংলাদেশে একজন লোক বেকার থাকবে না, এবং বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার সরকার না করে দিলে প্রাইভেট সেক্টর তার নিজের সমন্বয়ের মাধ্যমে কিন্তু আজকে না হোক কালকে করবে। কারণ আমার মনে হয় যে আজকে আমরা যদি বলি যাত্রাবাড়ি যে ফ্লাইওভার, এটা প্রাইভেট সেক্টর কিন্তু একটা ইনিশিয়েট ছিল, এবং বাংলাদেশের প্রথম আমি মনে করি যে একটা ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু এই ধরনের একটা বড় উদ্যোগ কিন্তু সাকসেসফুল ইমপ্লিমেন্ট হচ্ছে। বাট হয়তো আমরা একটু আশা হতো এই কারণে যে এই উদ্যোগটির পরে আমরা ধরে নিয়েছিলাম যে এই ধরনের হাজার হাজার ফ্লাইওভার বা এই ধরনের তৈরি হবে, বাট সেটা হয়নি। বাট এগেইন গভর্নমেন্ট কাজ করছে, এবং আমরা মনে করি যে উদ্যোক্তা শ্রেণী যত বেশি আসবে, যত বেশি মাত্রায় তারা আসলে ইমপ্লিমেন্ট করতে পারে, তত বেশি কিন্তু উন্নতি হবে। এবং একইভাবে উদ্যোক্তা কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, আগে একটি ছেলে বা একটি মেয়েকে বা জিজ্ঞাসা করে তুমি কি উদ্যোক্তা হচ্ছে, তো আমার বাবা তো রাজি না, আমার মা তো এটা শুনতেই পারে না। কিন্তু এখন দেখেন ফ্যামিলির ভিতরে কিন্তু একটা মানসিক পরিবর্তন আসছে। আগে কিন্তু বাবা মা ছেলে মেয়েকে মুখস্থ, বাবা আমি তোমাকে ডাক্তার হতে দেখতে চাই, বাবা আমি তোমাকে চাই তুমি ইঞ্জিনিয়ার হইতে হবে, তোমাকে ম্যাজিস্ট্রেট হইতে হবে, তোমাকে ব্যাংকার হইতে হবে। এখন কিন্তু বাবা মাকে যদি ছেলেকে বলে বাবা আমি উদ্যোক্তা হতে চাই, বাবা কিন্তু একটু মুচকি হাসে। এখন কিন্তু আগের মতো কিন্তু বললে বাবা মুচকি হেসে হয়তো বলে বাবা তুমি কি পারবা, এই রিস্কটুকু নিতে পারবা। তার মানে মাইন্ডসেটের পরিবর্তন। এবং আমরা অনেক সময় বলি যে আগে কিন্তু বাবা মা মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু আসলে ব্যবসায়ী ছেলেদের কিন্তু পছন্দ করছে না। এখন তো বেস্ট আমি মনে করি যে ইফ আই এম নট রং, এখন বাবা মার কিন্তু বেস্ট চয়েস হচ্ছে যে ডেফিনেটলি এন্টারপ্রেনার। ইটস এ গুড সাইন, এবং আমি মনে করি যে দ্য ওয়ে ইটস মুভিং, অফ কোর্স ইট উইল ব্রিং লট অফ গুড রেজাল্ট ইন নিয়ার ফিউচার। আমরা একটা ছোট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, এবারে নিচে একটা বিরতি, ফিরবো আবার অতিথির সঙ্গে আলোচনায়। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবার 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসির সাবেক প্রেসিডেন্ট ও ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খানের সঙ্গে ফিরে যাচ্ছি। তার সাথে আলোচনা আমরা আলোচনা করছিলাম বিরতির আগে যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ইন্ডিকেশন গুলো অনেক ভালো, কিন্তু প্রবলেমগুলো হচ্ছে বাস্তবায়ন, প্রায়োগিক জায়গা, পলিসি, সামনে যেহেতু বাজেট রয়েছে, এই জায়গাগুলো আপনার মতামত একটু শুনবো। ওয়েল, আসলে পলিসি কিন্তু যে একেবারে নাই আমি কিন্তু সেটা বলবো না, পলিসি কিন্তু ডেফিনেটলি আছে। যেমন আমি যদি বলি যে এখন লোকাল ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে হলে আপনাকে কি করতে হবে, যেগুলো অলরেডি আমার ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাক্ট আমার যেখানে অলরেডি এখানে প্রডিউস করছে, সেগুলো কিন্তু আসলে আমার ধীরে ধীরে ট্যাক্স বাড়াতে হবে যাতে এগুলোকে ডিসকারেজ করা হয়। তো এখন প্রশ্ন, এটা কিন্তু পলিসিতে আছে, এখন যদি ইমপ্লিমেন্ট করা না হয়, কারণ আমাদের ব্যবসায়ীদের ভিতরেও কিন্তু আমাদের কিন্তু সমস্যা আছে।
আমরা কিন্তু গভর্নমেন্টের কিছু এই আইনেরই মানে ফাঁক ফোকর গলিয়ে কিন্তু দেখা গেল যে এটাকে অন্য ক্যাটাগরিতে নিয়ে আসলে আবার আমি ট্যাক্স রিবেট নিতে পারছি। তো সেভাবে এনে কি করছে, যারা হয়তো সাস্টেনেবল প্রোডাক্ট তৈরি করার জন্য এখানে কাজ করছে তাদেরকে কিন্তু আলটিমেটলি মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেখছে না। তো এই ক্ষেত্রে আসলে হচ্ছে যে পলিসি যে নাই, আমি কিন্তু যেটা বারবারই মনে করি যে আসলে আমার গুড গভর্নেন্সের অভাব আছে, আমার পলিসিটা ইমপ্লিমেন্ট প্রপারলি হচ্ছে কিনা। আপনি দেখেন আইন কিন্তু বাংলাদেশে আইনের মাশাআল্লাহ কোনো অভাব নেই, কথায় কথায় কিন্তু আইন তৈরি হচ্ছে। মানে আইনটা যদি তৈরি হয় টু হোম ইট মে কনসার্ন, তাহলে তো হবে না। এখন আমি যদি মনে করি যে না আইনটা আসলে সবার জন্য সমান হবে, আইনটা আসলে এই আইন গলে কেউ বের হয়ে যেতে পারবে না। আপনি দেখেন কোরিয়ার একজন প্রেসিডেন্ট, সে সামান্য একটা মানে বিজনেস বেনিফিট দিয়েছে, এবং তাকে কাকে দিয়েছে, স্যামসাং এর মতো একটা কোম্পানিকে বেনিফিট দিয়েছে। সে যাচ্ছে তাইকে বেনিফিট দেয়নি, যেই স্যামসাং, কোরিয়া আর স্যামসাং এখন কিন্তু অলমোস্ট সমর্থক শব্দ দাঁড়িয়ে গেছে, তাই না? তাহলে সেই স্যামসাংকে বেনিফিট দেওয়ার পরও কিন্তু যেহেতু সে ইলিগালি বেনিফিটটা দেওয়ার কারণে তাকে ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার পরে দেখেন আজকে সে জেলে গেল। তার মানে কি হচ্ছে, আইনটা কিন্তু সবার জন্য আসলে প্রয়োগ হতে হবে, কিন্তু আমাদের এখানে আইনটা প্রয়োগ হচ্ছে যে বলেন টু হোম ইটমেন্ট কনসার্ন, যে আমি কাকে ধরতে চাই, তাকে ধরতে গেলে আমাকে নতুন আইন বানাই। যদি সেটাই যদি হয় তাহলে তো পলিসি করে লাভ নেই। কারণ আপনি যদি, আমি বারবারই বলছি যে আমাদেরকে আসলে ইন্টেনশনটা সবার কিন্তু আসলে প্রপার হইতে হবে, যে আমি আসলে দেশের উন্নয়ন চাই, আমি আসলে আইনটাকে আইনের মতো করে দেখতে চাই, আমি আসলে কাউকে ছোট করতে চাই না, আমি আসলে কাউকে সুযোগ দিতে চাই, আমি আসলে দেশের ইন্ডাস্ট্রিগুলোকে আমি নার্চার করতে চাই। যেমন এখন এনবিআর কি হচ্ছে, আমি এনবিআর এর ডেফিনেটলি আমি কিছু কিছু ক্ষেত্রে এনবিআর এর প্রশংসা অবশ্যই করবো, কারণ এনবিআর কিন্তু একটা সময় ছিল যে এনবিআর মানে এটা আতঙ্ক। এখন কিন্তু অ্যাটলিস্ট কি হচ্ছে, এনবিআর উইক করছে, ভ্যাট উইক করছে, ট্যাক্স সপ্তাহ করছে, মেলা করছে, মেলার মাধ্যমে জনগণের কাছে যাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন মেলার সময় কোনো খবরদারি না থাকার কারণে কিন্তু যারা জীবনে কোনোদিন ট্যাক্স দেয়নি তারাও কিন্তু আগ্রহ আসছে। তার মানে কি জানেন, তার মানে হচ্ছে দেখেন একটা কনসেপ্ট যদি পরিবর্তন করেন, মানুষকে যদি এই বোধোদয়টুকু আমরা দিতে পারি, বা সরকার দিতে পারে, বা পলিসি মেকাররা দিতে পারে, যেন পলিসিটা হচ্ছে রিয়েলি করাপ্টেড পিপলের জন্য, পলিসিটা আসলে যাকে তাকে ফিঙ্গারিং করার জন্য না। তাহলে কি হবে, তাহলে কিন্তু নতুন পলিসি করার ব্যাপারে জনগণের আগ্রহ থাকবে। আপনি ট্রাফিক আইন আমরা প্রায়শই শুনি, এই আইন দিয়ে হবে না, কি হবে না? ট্রাফিক আইনে পরিষ্কার বলা আছে আপনি যদি জেব্রা ক্রসিং ব্যবহার না করেন, আপনি যদি উপরে ক্রসিং ব্যবহার না করেন, তাহলে আপনার এত টাকা পেনাল্টি হবে। এখন প্রশ্ন হলো, আমি যে ট্রাফিক যাকে দিচ্ছি, আমি কি এই আইন করে দিচ্ছি যে ভাই তুমি রাস্তা থেকে পয়সা নিতে পারবে না? এটাও কিন্তু আইন করা আছে যে তুমি কোথাও ঘুষ নিতে পারবে না। একটা ট্রাফিক যখন ঘুষে হাতে নাতে ধরা পড়ে, দেখুন তার লাইফটা শেষ হয়ে যাচ্ছে, অথচ সবাই পয়সা খাচ্ছে, কিন্তু যাকে ধরা হচ্ছে সেই টু হোম ইট মে কনসার্ন, তার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? এই জন্য আমরা যেটা মনে করি যে আসলে আইনের প্রয়োগটা দরকার, পলিসিগুলো ইমপ্লিমেন্ট করা দরকার। এখন আমি যদি মনে করি যে রাস্তাঘাটে আমি ট্রাফিক দিয়ে, আমি উদাহরণটা এই কারণে দিচ্ছি কারণ এটা ভেরি সেন্সিটিভ, সবাই আমরা প্রতিদিন আমরা এটা ভোগ করি যে রাস্তার পাশে গাড়ি পার্ক করতে পারবেন না। আপনি দেখুন পৃথিবীর সব দেশে যাবেন, আপনি দেখবেন যে কিছু ভলান্টিয়ার শ্রেণীকে ইনভলভ করা আছে। তো অবৈধভাবে রাস্তা যদি কোনো গাড়ি পার্কিং করে তাহলে তোমরা ইনস্ট্যান্টলি সেখানে তোমরা পেনাল্টি পাবে, এবং তারা কিন্তু ঘুরে তারা কিন্তু সেই জরিমানাগুলো করে। ক্যান ইউ বিলিভ ইট? তারা কিন্তু পুলিশ না, তারা ট্রাফিক না, তারা কিন্তু ভলান্টিয়ার, এবং তারা এত স্বচ্ছভাবে করে যার জন্য তাদের বুকের পাটাও খুব শক্ত থাকে যে আমি কে মন্ত্রী, কে আমার ব্যবসায়ী, কে মাস্টার, দ্যাট ডাজন্ট আমার ম্যাটার, আমি ইলিগালি পাচ্ছি, আমি তাকে পেনাল্টি করে চলে যাচ্ছি। এবং ওই লোকটা কিন্তু গিয়ে বলে না, এই তুমি আমাকে চিনো, আমার পকেটে দেখছো কার সাথে ছবি, সে কিন্তু বলে না। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটাই হচ্ছে যে আসলে আমি কার লোক, আমার জন্য আইন থাকবে না, আমি যদি এই ব্লকে থাকি আমার জন্য আইনটা হবে আরেক রকম, আমি ওই রেড ব্লকে থাকলে আমার জন্য আরেক রকম। তাহলে হচ্ছে পলিসি করে আপনি কিভাবে আসলে বাস্তবায়ন করবেন। এবং একইভাবে আমি যেটা বলবো, এনবিআর এর কথা বলবো যে এনবিআর কে কিন্তু আরো বেশি অ্যাকাউন্টেবল করতে হবে, এনবিআর কে আরো বেশি ঢেলে সাজাইতে হবে, এনবিআর কে আরো প্রফেশনালি মানুষের সাথে আরো সুসম্পর্ক বজায় রাখতে হবে। এনবিআরও কিন্তু কিছু অসৎ উপায় লোক থাকে, এবং মানে মুষ্টিক কিছু লোক কিন্তু আসলে এনবিআর এর খারাপ, কিন্তু এটা কারা, এদেরকে কিন্তু আইডেন্টিফাই করা দরকার, কিন্তু আদারওয়াইজ কিন্তু অন্যরাও কিন্তু এটাতে ডিফল্টার হচ্ছে। তো এই কারণে সবগুলো মিলে কিন্তু পলিসির থেকে আমার কাছে ব্যক্তিগত কেন জানি মনে হয় যে আর নতুন পলিসি দরকার নেই, যেটুকু আছে পলিসিগুলো আছে এই পলিসিগুলো যদি প্রয়োগ করা যায় আমার কেন জানি মনে হয় তখন তো প্রয়োগ করতে গিয়ে তো বোঝা যাবে যে না আসলে সমস্যাটা। যেমন আপনি ট্যাক্সের কথাই আপনি আসেন, যে আমরা ট্যাক্সের ব্যাপারে নতুন ভ্যাট আইন নিয়ে নতুন ভ্যাট রয়েছে, এখন ভ্যাট আইন 15% ভ্যাট আইন। আমি আজকেও কিন্তু পত্রিকায় আমি দেখলাম যে আমাদের মির্জা আজুল্লাহ সাহেব বলছে যে ইট ইজ টু মাচ। আপনি দেখেন অনেক দেশেই কিন্তু এটি নেই, মালয়েশিয়াতে মাত্র 6% বসানোর পরও মালয়েশিয়া সরকারের অবস্থা টালমাল হয়ে গেছে, কেমন? এবং সিঙ্গাপুর কিন্তু ভেরি স্লোলি, প্রথম তারা 3%, এখন তারা 7% আসছে। এবং কত দূরে আমার যত জানা মতো সিঙ্গাপুরে 94-এ তারা ইম্পোজ করছে, 94-এ তারা ইম্পোজ করে স্লোলি তারা কিন্তু আসছে। তারপরে তারা কিন্তু ট্রাফিক জ্যামকে কন্ট্রোল করছেও কিন্তু ভেরি স্লোলি। দেখেন সিঙ্গাপুরের ট্রাফিক জ্যাম নেই, অথচ সিঙ্গাপুরের ট্রাফিক জ্যাম সবচেয়ে বেশি হওয়ার কথা। একটা হলো তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে আন্ডারগ্রাউন্ডে, আরেকটা হচ্ছে তারা ট্রাফিক জ্যাম একটা সিস্টেম করে দিয়েছে যে এই এলাকাটা অফিসিয়াল জোন,
সুতরাং এই এলাকায় তুমি যদি 9টা থেকে এটার ভিতরে ঢুকো, তুমি যদি অফিস টাইমে ঢুকো, তাহলে তোমাকে এত টাকা তোমাকে টোল বেশি দিতে হবে। তো সবাই মনে করে যে না বাবা আমি গাড়ি নিয়ে যাবো, আমি হেঁটে যাই, আমি এত টোল দিব না। আবার যদি এই টাইমের ভিতরে এই টাইমে ঢুকো, তাহলে টোলটা বেশি দিতে হবে। আবার তুমি যদি রাত্রে অফ টাইমে ঢুকো, যেমন এখন আমি যদি বলি যে মতিঝিল এরিয়া যদি কেউ ইন করে, তাহলে তাকে যদি বলা হয় তুমি যদি এই এলাকাতে গাড়ি নিয়ে ঢুকো, তাহলে তোমাকে এত টাকা পেনাল্টি দিতে হবে। তাহলে আপনি দেখবেন যে যারা অপ্রয়োজনীয় কাজে কেউ যাবে না। অনেকে আছে আচ্ছা যাই না, একটু ঘুরে আসছে এদিকে, আমার হয়তো কাকরাইলে কাজ ছিল, আচ্ছা আমি একটু আমার আঙ্কেলের সাথে একটু দেখা করে, বড় ভাইয়ের সাথে দেখা করে আসি, আননেসেসারি। এটা যার কাছে দেখা করতে যাচ্ছে সেও কিন্তু আসলে বিব্রত হচ্ছে, তারও কিন্তু প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, যিনি যাচ্ছে তারও প্রবলেম হচ্ছে, রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম হচ্ছে। তার মানে আমি তো একটা সিস্টেমেটিক যদি পলিসি, এই পলিসি কিন্তু ইমপ্লিমেন্ট করা কিন্তু সরকার কিন্তু অলরেডি পলিসি নিচ্ছে। আপনি নিশ্চয়ই মনে আছে যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী হঠাৎ করে একদিন বলেন কি যে ঢাকা শহরে গাড়ি যারা কি বলে একের অধিক প্যাসেঞ্জার নাই তাদেরকে গাড়ি ঢুকতে দেওয়া হবে না, অফিস টাইমে তারা ঢুকতে পারবে না। এটা দিস ইজ নট এ পলিসি। উদ্দেশ্যটা ভালো ছিল, কিন্তু এটা আসলে একটা এফেক্টিভ পলিসি আপনাকে দিতে হবে। যেটা আমি বলবো যে আপনি পৃথিবীর সব জায়গায় কোন কোন পদ্ধতিগুলো এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করে আপনি সেগুলোতে যান। আপনি গাড়িতে ইটিসি দিয়ে দেন, আপনি যে গাড়ি যখনই মতিঝিলে যেই টাইমটা যাবে কোনো পুলিশ কারো যাবে না, কারণ আমার ট্রাফিক পুলিশ দুর্নীতি করবেই। কিন্তু দুর্নীতি করবে বলে আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ট্রাফিক পুলিশকে বাদ দিয়ে আমার এখন টেকনোলজি আছে, বাংলাদেশ সরকারও ডিজিটাল বাংলাদেশ গড়া দৃঢ় প্রত্যয়, আমি খুব সহজেই কিন্তু সেখানে আমি একটা বার দিয়ে আমি একটা ইটিসি কার্ড বসিয়ে দিতে পারি। ইটিসি কার্ড দিয়ে বলতে পারি যারা যারা তোমরা এখানে প্রবেশ করবা তোমরা সবাই তোমাদের গাড়িতে ইটিসি কার্ড বসে নাও। তাহলে আমার কি হবে? আমার অটোমেটিক টোল কিন্তু আমার সেখান থেকে অটোমেটিকলি আমি পেমেন্ট করে দিলাম। এবং যারা পেমেন্ট করতে তাদেরকে আপনি আরেকটা লাইনে দেন, ঠিক আছে, তারা ট্রাফিক পুলিশের সাথে তারা বার্গেনিং করো, তাদের ট্রাফিক পুলিশে তারা যদি ম্যানেজ করে নিতে পারে, দ্যাটস অ্যানাদার ইস্যু। তার মানে যারা ভালো থাকতে চায় আপনি তাদেরকে ফ্যাসিলিটি দিতে হবে। তো সেই জন্য তার মানে কি পলিসি আমার আছে। এখন আপনি রাস্তা দুইটাকে ভাগ করবেন, এটা কি আপনি কাগজে কলমে করে কি আপনি পারবেন? ইম্পসিবল, কাগজে কলমে করে পারা যাবে না। এটাকে আপনি কি করতে হবে? আপনি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যাবেন। আপনি প্র্যাকটিক্যাল এখন কি হচ্ছে, ঢাকা শহরে অনেক জায়গায় অনেক ডিভাইডার তৈরি করছে। আপনি খেয়াল করে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে যখন বেরোয় আসেন তখন কিন্তু রাস্তায় বেশি ট্রাফিক জ্যাম হওয়ার কারণে, বা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী নজরে পড়ার কারণে, আপনি লক্ষ্য করে দেখবেন যে বিজয় সরণি ওই রোডটাতে ডিভাইডারের পরেও আরেকটা পার্সোনাল ডিভাইডার, যেটাকে বলা হয় যে একটা মানে ম্যানুয়াল একটা ডিভাইডার দেওয়া আছে, এবং ডিভাইডার লম্বা করার কারণে এখন কি হচ্ছে, ওই রাস্তাটা জ্যামটা কমে গেছে। আগে কি হতো, সব সোজা লোকগুলো কিন্তু ওইদিকে এসে ঢুকে পড়তো। তার মানে এটা কি পলিসি করে কি সম্ভব হয়েছে? এটা পলিসি করে সম্ভব, এটা প্রয়োগ করা। আমরা আশা করবো অবশ্যই ব্যবসা বাণিজ্যের উন্নয়নে আমাদের পলিসির প্রয়োগটি যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবেন, এবং যারা সৎ উদ্যোক্তা তাদেরকে আরো বেশি ফ্যাসিলিটি কিভাবে দেওয়া যায় সেই জায়গাটায় তারা কাজ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ডিসিসি এর সাবেক প্রেসিডেন্ট ও ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান। দর্শক, এবারে নিচ্ছি আরো একটা বিরতি, বেলা 8টায় ফিরে আসবো আবার 21 বিজনেসে। আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।